সাম্প্রতিককালে আমাদের বাংলাদেশে করোনা পরবর্তী জটিলতা, ডেঙ্গু ভাইরাসজনিত বিভিন্ন রোগ, হাম এবং ডায়াবেটিস সহ নানান রোগের প্রাদুর্ভাব দিনকে দিন বেড়েই চলেছে। সেই সাথে বাড়ছে আমাদের সাধারণ জনগণের উদ্বেগও। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি RTVর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নিভিয়ান। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকব আমি তমালিকা বিশ্বাস। আমাদের সাথে আছেন ডাক্তার আ.স.ম. লুৎফুল কবির শিমুল, সিনিয়র কনসালটেন্ট মেডিসিন বিভাগ, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আজ আপনি বুঝতেই পারছেন আমরা আলোচনা করব আমাদের সাম্প্রতিককালীন কিছু সংক্রামক ব্যাধি নিয়ে। এই বিষয়ে প্রথমে আমি আপনার কাছে জানতে চাইব, আমরা দেখছি বাংলাদেশে ইদানিং হামের প্রাদুর্ভাব খুব বেড়েছে, শিশুদের মধ্যে খুব বেশি দেখা যাচ্ছে। এই বিষয়ে আমাদের জন্য যদি কিছু বলেন। ধন্যবাদ। আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। এখন সারা দেশ জুড়ে কিন্তু হামের খুব বেশি প্রাদুর্ভাব চলছে। হাম কিন্তু শুধু শিশুতে সীমাবদ্ধ নেই। হামের রোগীদের সংস্পর্শে যে সমস্ত অ্যাডাল্ট বয়স্ক মানুষজন আসছেন তারাও কিন্তু আক্রান্ত হয়ে যাচ্ছেন। তাহলে এটা একটি সংক্রামক ব্যাধি। হাম একটি সংক্রামক ব্যাধি, আপনি ঠিকই বলেছেন। এটি একটি ভাইরাস দিয়ে হয়, মিজলস ভাইরাস। তো এই ভাইরাসটির বৈশিষ্ট্য হচ্ছে এটি খুবই সংক্রামক। হাম যদি একটা বাচ্চার হয় বা একজন মানুষের হয়, ওখান থেকে 12 থেকে 18 জন কিন্তু আক্রান্ত হয়। তাহলে বুঝতেই পারছেন যে এটার সংক্রামক হারটা কিন্তু অনেক বেশি। একজন রোগী যদি কোভিড হয়, ওই কোভিড রোগী থেকে 3 জন রোগীর কোভিড হয়, মানে ছোঁয়াচেভাবে সংক্রামক ব্যাধি হিসেবে। কিন্তু হামের ক্ষেত্রে এটা আরও অনেক বেশি। হাম দেখা যাচ্ছে শিশুদের মধ্যেই সবচেয়ে বেশি, এবং দেখা যাচ্ছে এটা এত মারাত্মক আকার ধারণ করছে যে কিছু কিছু বাচ্চার মারাত্মক শ্বাসকষ্ট তৈরি হচ্ছে। এই অবস্থায় আমাদের আসলে কি করণীয় আছে? খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু। আসলে হামে কিন্তু ভাইরাল কারণে সরাসরি মৃত্যু ঘটে না। হামে যেসব মৃত্যু ঘটছে তার বেশিরভাগই হামের জটিলতা, এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিউমোনিয়া। তো নিউমোনিয়া হামে কেন হয়? আমরা যখন একটা ভাইরাস শরীরে ঢুকে, আমাদের যে রোগ প্রতিরোধ ব্যবস্থা এটি ভাইরাসকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, এবং এত বেশি ব্যস্ত হয়ে যায় দেখা যায় যে অন্য সেকেন্ডারি ইনফেকশন, মানে ভাইরাস নিয়ে ব্যস্ত হতে হতেই শরীরের ইমিউন মেকানিজমটা এমন যে সে অন্য কোনো একটা ভাইরাস অথবা ব্যাকটেরিয়া দিয়ে তখন মারাত্মক ইনফেকশনে আক্রান্ত হয়। হামের ক্ষেত্রেও সেটাই হচ্ছে। যখন মিজলস ভাইরাস শরীরে ঢুকছে, আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা মিজলস নিয়ে ব্যস্ত হয়ে যায়, এবং এই সুযোগে অন্য জীবাণুগুলো হানা দেয়। পার্টিকুলারলি তাদের ফুসফুসে ইনফেকশনগুলো তখন বেশি হয়, ব্যাকটেরিয়া ইনফেকশন, যেটাকে আমরা নিউমোনিয়া বলি। এবং এই নিউমোনিয়া শ্বাসকষ্ট হয়ে অক্সিজেনের অভাবজনিত কারণেই কিন্তু রোগীদের মৃত্যু ঘটছে। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে, যখনই একটি বাচ্চার হামের সিমটম দেখা দিবে, জ্বর, কাশি এবং র্যাশ, ইমিডিয়েটলি তাকে আইসোলেশন করতে হবে, এবং পর্যাপ্ত পরিমাণে তরল খাবার দিতে হবে, পানি দিতে হবে, সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিতে হবে। কারণ যখনই একটি বাচ্চার শ্বাসকষ্ট, কাশি দেখা যায়, বুঝতে হবে যে তার নিউমোনিয়া হয়তো হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে দ্রুত একজন MBBS বা গ্র্যাজুয়েট চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই যে হামের কিন্তু টিকা আছে, এই টিকার কি আসলে কোনো বয়স আছে? মানে চাইলে কি বড়রাও এই টিকা নিতে পারে, যেটাকে আমরা বুস্টার ডোজ বলি? টিকা নেওয়ার আসলে সময়সীমাটা কীরকম, বড়দের ক্ষেত্রে নিয়ম কীরকম? আমাদের EPI শিডিউলে হামের টিকা দেওয়া হয় 9 মাস এবং 15 মাস, দুইটা ডোজ দেওয়া হয়। এটাকে বলে MR, মিজলস অ্যান্ড রুবেলা ভ্যাকসিন। এখানে দুইটা ভ্যাকসিন আছে। এটা হচ্ছে সব বাচ্চার জন্যই প্রযোজ্য। কিন্তু যখন আপনারা জানেন যে অলরেডি কিন্তু আমাদের হামের আউটব্রেকের কারণে ইমার্জেন্সি একটা ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু হয়েছে, যে ভ্যাকসিন ক্যাম্পেইনে 5 বছর পর্যন্ত শিশুদেরকে টিকা দেওয়া হচ্ছে। অর্থাৎ এই সময়ে আগে টিকা দেওয়া হোক বা না হোক, 5 বছর বয়সের মধ্যে যারা আছে তাদের সবাইকে ভ্যাকসিন দিতে হবে। বড়দের বুস্টার ডোজ বলতে যেসব স্বাস্থ্যকর্মী, এটা প্রধানত যারা হামের রোগীর সংস্পর্শে আসবেন, বিশেষ করে এখন হসপিটালগুলোতে ডাক্তার, নার্স এবং বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা আছেন, তাদের কিন্তু হামের ভ্যাকসিন যদি আগে দেওয়া না থাকে, সেক্ষেত্রে WHO রিকমেন্ডেশন হচ্ছে তারা হামের ভ্যাকসিন নেবেন। হাম নিয়ে তো আমরা জানলাম, এবারে আমরা একটু সাম্প্রতিকের আরেকটা বিষয় নিয়ে জানতে চাই, সেটা হলো বায়ু দূষণ। ঢাকা বলেন, চিটাগাং বলেন, আমাদের এখানে এয়ার পলিউশন খুব দিনকে দিন বেড়ে চলেছে, এবং এই কারণে অনেকেরই দেখা যাচ্ছে নাক কান গলায় বিভিন্ন ইনফেকশন হচ্ছে, বিভিন্ন রোগ দেখা যাচ্ছে। এই বিষয়ে আমাদের জন্য স্যার কিছু বলুন। বায়ু দূষণজনিত শ্বাসকষ্ট কিন্তু আমাদের দেশে বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে আমরা শ্বাসতন্ত্রের দীর্ঘস্থায়ী রোগ যেগুলো, যেমন COPD এবং অ্যাজমা, এগুলো ট্রিগার বা বেশি হওয়ার অনেক সময় বেড়ে যায়। দেখা যায় রোগী COPD আছে, বায়ু দূষণের কারণে কিন্তু সে মারাত্মক COPDতে আক্রান্ত হচ্ছে, তাকে হসপিটালে ভর্তি হতে হচ্ছে, অনেক সময় ICUতে দিতে হচ্ছে। বায়ু দূষণের কারণে অ্যালার্জিক যে রোগগুলো, ওগুলোও কিন্তু বেড়ে যায়, যেমন অ্যাজমা, অ্যালার্জিক রাইনাইটিস, ঘন ঘন হাঁচি হওয়া, সর্দি, কাশি,
এই সমস্ত রোগে কিন্তু আমরা আক্রান্ত হচ্ছি। এই যে বায়ু দূষণের কারণে নাক কান গলা ইনফেকশন হয়, আমার একটা জানার বিষয় হলো যে আমরা যখন নাক এবং গলা ইনফেকশনটা চলে আসে সেক্ষেত্রে কি কানেও ইনফেকশনটা চলে যেতে পারে? হ্যাঁ, যেহেতু এগুলো ইন্টার রিলেটেড, ইউস্টেশিয়ান টিউবের মাধ্যমে কিন্তু আপনি জানেন যে কান এবং গলার একটা সংযোগ আছে, ইউস্টেশিয়ান টিউব বলে। এই টিউবটার মাধ্যমে কানের সাথে গলার সংযোগ আছে। একটা ইনফেকশন হলে কিন্তু আরেকটাও আক্রান্ত হয়। আচ্ছা, একটার সাথে একদম নার্ভ দিয়ে লাগানো আসলে। জি জি, একটা ডাক্টের মাধ্যমে, ইউস্টেশিয়ান টিউব বলে এটাকে। অনেক সময় দেখা যায় যে তীব্র শীত বা তীব্র গরমে অনেকের গলা ব্যথা করে জ্বর চলে আসে। এই জিনিসটা কি ছোঁয়াচে বা এটার সাথে যে আমরা ইনফেকশনের কথা বলছি তার কোনো সম্পর্ক আছে? তীব্র শীত বা তীব্র গরম, এটাতে যে গলা ব্যথা কাশি হয়, এটা সাধারণত ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, অ্যাডেনো ভাইরাস, রাইনো ভাইরাস, এটা সাধারণত ভাইরাল। এটা ওই সময় ভাইরাল ইনফেকশনেই সবাই আক্রান্ত হয়। এবং আপনি জানেন যে ভাইরালগুলা ড্রপলেটের মাধ্যমে, যখন আক্রান্ত রোগী হাঁচে অথবা কাশি দেয়, এটা একজন থেকে আরেকজনে ছড়ায় যেতে পারে। এই যেহেতু আমরা হাঁচি কাশি নিয়ে কথায় চলে আসলাম, এটা থেকে আমরা চলে যাব এখন আসলে যক্ষ্মায়। যক্ষ্মা যেহেতু নাম শুনতে শুনতে আমরা পরিচিত, কিন্তু সাধারণ হাঁচি কাশি, সাধারণ যে কাশি, সেটার সাথে যক্ষ্মার কিছু পার্থক্য আছে, বা আমরা সাধারণভাবে সেটা কিভাবে বুঝতে পারি যে আসলে একজনের সাধারণ কাশি হয়েছে নাকি যক্ষ্মা হয়েছে? সাধারণভাবে আসলে যক্ষ্মা পারসিস্টেন্ট কাফ থাকবে, মানে দীর্ঘমেয়াদী কাশি। অন্তত 2 সপ্তাহের বেশি কাশি যদি কারো থাকে এবং কাশির সাথে আরও কিছু লক্ষণ থাকে, তখন আমরা বলি যে অবশ্যই যক্ষ্মা রোগের হয়েছে কিনা এটার জন্য কফটা পরীক্ষা করতে। লক্ষণগুলো কি কি স্যার? লক্ষণগুলো বিভিন্ন রকম হতে পারে, যেমন অল্প অল্প জ্বর আসতে পারে, বিশেষ করে সন্ধ্যার দিকে রোগীর জ্বর আসতে পারে। এর সাথে রোগীর খাওয়ার রুচি কমে যেতে পারে, রোগীর ওজন কমে যেতে পারে। এই সমস্ত লক্ষণ যদি থাকে, তাহলে 2 সপ্তাহ বেশি যদি কাশি থাকে, অবশ্যই তাকে কফ পরীক্ষা করতে হবে। এই যে যক্ষ্মার হলেও কিন্তু ফুসফুস ইনফেকশন ছড়িয়ে যায়, এই ফুসফুস ইনফেকশন নিয়ে আমাদের সাধারণ জনগণের জন্য স্যার কিছু বলবেন? আসলে যক্ষ্মা শুধু যে ফুসফুসে হয় তা না, তবে ফুসফুসেই বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত হয়। তো আমার পরামর্শ হচ্ছে যে কাশি যে সিমটমটা, এটা আপনি ইগনোর করবেন না। আপনার যদি কাশি হয় এবং তা যদি 2 সপ্তাহ বেশি স্থায়ী হয়, অবশ্যই আপনি নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যান। এবং আপনি জেনে খুশি হবেন যে আমাদের সরকারিভাবে প্রত্যেকটি স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু বিনামূল্যে কফ পরীক্ষা করার ব্যবস্থা আছে। তাহলে তারা জনগণের জন্য আসলে খুবই একটা সুসংবাদ, যে চাইলে ভয়ে বাসায় বসে না থেকে তারা চাইলে খুব সহজেই ফ্রিতে কাজটা করিয়ে নিতে পারছে সরকারি হাসপাতালগুলো থেকে। ধন্যবাদ স্যার এই ইনফরমেশন আমাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য। এবারে আমরা জানতে চাইবো, সাম্প্রতিককালে কিন্তু চারপাশে ডেঙ্গুর প্রকোপটাও দিনকে দিন বাড়ছে। এই ডেঙ্গু নিয়ে যদি আমাদের জন্য সাধারণ কিছু তথ্য দেন। আসলে ডেঙ্গু আমাদের দেশের একটা বিরাট স্বাস্থ্য সমস্যা। গত কয়েক বছর ধরে কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। 2023 সালে বাংলাদেশে সবচেয়ে বড় ডেঙ্গুর প্রকোপ দেখা গিয়েছিল এবং সেই সময় 1700 ডেথ হয়, মানে 1700 জন রোগী কিন্তু ডেঙ্গু থেকে মারা যায়। তাহলে আসলে ডেঙ্গু কখন শুরু হয়? সাধারণত যখন অল্প অল্প বৃষ্টিপাত হয়, বিশেষ করে এপ্রিল, মে, জুন, আস্তে আস্তে বাড়তে বাড়তে অক্টোবরে গিয়ে কিন্তু ডেঙ্গুটা পিকে ওঠে। তো এই সময়ে রোগীরা যেটা সতর্ক হতে হবে, এটা হচ্ছে কোনো জায়গায় যদি আপনি দেখেন যে পানি জমে আছে, পানি কিন্তু জমিয়ে রাখা যাবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা আমাদের বাসা বাড়িতে দেখা যায় যে কতগুলো জায়গায় পানি জমে থাকে, যেমন ফুলের টব, বাসার ভিতর ফুলের টবের মধ্যেও পানি জমে থাকে, সেখান থেকে কিন্তু ডেঙ্গু সংক্রমণ ছড়াতে পারে। বাইরে আপনি দেখেন যে অনেক সময় দেখা যায় যে নির্মাণাধীন বাড়ি, সেখানে দেখবেন যে পানি জমে আছে। এই সমস্ত জায়গাগুলো আপনাদের পরিষ্কার করতে হবে। এবং বর্তমান সরকার, আপনি জানেন যে প্রত্যেক শনিবারে কিন্তু একটি ক্লিনিং ডে ঘোষণা করেছে। প্রত্যেক হসপিটাল এবং প্রত্যেক সিটি কর্পোরেশন কিন্তু এটা ক্লিনিং করা হচ্ছে। তো এটা আসলে শুরু, যদি জনগণ সচেতন হয়, আমরা যদি ডেঙ্গু ভাইরাস যে বাহক এডিস মশা, এটাকে নির্মূল করতে পারি, তাহলে ডেঙ্গুটা আমরা কমাতে পারবো। আর রোগীদের দিক থেকে যখনই জ্বর আসবে ডেঙ্গু সিজনে, আপনি দ্রুত ডেঙ্গু পরীক্ষা করবেন। এবং সরকারি হাসপাতালে মাত্র 50 টাকায় কিন্তু ডেঙ্গু পরীক্ষা করার সুযোগ আছে। ডেঙ্গু তো ভাইরাসের মাধ্যমে ছড়ায়, তাই না? এই যে ভাইরাসের মাধ্যমে ছড়ালে সাধারণত দেখা যায় অ্যান্টিবায়োটিক রেগুলার দেওয়া হয়, কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে সেটা কিন্তু মাঝে মাঝে দেওয়া হয়। এই বিষয়টা একটু বুঝিয়ে বলবেন। আসলে আমাদের দেশে যে কোনো জ্বরে কিন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রবণতা অনেক বেশি। যে কোনো জ্বর আসলেই আপনি দেখবেন যে আমাদের দেশের যেটা সমস্যা হচ্ছে, সঠিক সিস্টেমে চিকিৎসা হয় না। জ্বর আসলে লোকাল ফার্মেসিতে যায় এবং ওনারা অনেক সময় রোগীরাও খুব বেশি পুশ করে যে আমাকে তাড়াতাড়ি ভালো করে দিন, আমাকে একটা অ্যান্টিবায়োটিক দিন। অ্যান্টিবায়োটিক দেখা যায় যে পর্যাপ্ত কোর্সও সম্পাদন করা হয় না। তো আমি বলবো যে ডেঙ্গু সিজনে আপনি অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে অ্যাটলিস্ট আপনার ডেঙ্গু হয়েছে কিনা এটা আপনি
স্বল্প মূল্যে সরকারি হাসপাতালে পরীক্ষা করে জেনে নিন। প্রশিক্ষিত চিকিৎসক, রেজিস্টার্ড চিকিৎসকের কাছে গিয়ে ওনার পরামর্শ মতো ওষুধ সেবন করুন। অন্যান্য ডিজিজগুলোতে দেখা যায় শুরুতেই অ্যান্টিবায়োটিক শুরু করে দেওয়া হয়, ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু সেটা কিছুটা ডিলে করে শুরু করা হয়। এই জিনিসটা কেন? আসলে ডেঙ্গুতে ডিলে করে শুরু হয় তা না, ডেঙ্গু তো ভাইরাসজনিত রোগ। যেগুলো ভাইরাসজনিত রোগ এগুলোতে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নেই। অ্যান্টিবায়োটিক কাজ করে ব্যাকটেরিয়াজনিত রোগের এগেনস্টে। যেমন আপনার যদি ম্যালেরিয়া হয়, ম্যালেরিয়া একটা প্রোটোজোয়াল ডিজিজ, এটাতে কিন্তু অ্যান্টিবায়োটিক দিলে কাজ হবে না। আমাদের এখানে সমস্যাটা হচ্ছে নির্ণয়ের ব্যাপারটাতে আমরা পিছিয়ে আছি এবং জনসচেতনতাও নাই। ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, অনেক সময় রেজিস্টার্ড ডাক্তাররাও যে দিচ্ছে না তা নয়। কিন্তু এইসব ক্ষেত্রে আমাদেরকে রেশনাল হতে হবে, যেহেতু আমি ডেঙ্গু পরীক্ষা করার ব্যবস্থা খুব সহজেই আছে, তাই ডেঙ্গুতে অ্যান্টিবায়োটিক দেওয়াটা আমি মনে করি না যে খুব একটা প্রয়োজন আছে। আমাদের চারপাশে অনেকেরই ডেঙ্গু আক্রমণ হয়েছে, অনেকে ভালো হয়ে উঠেছে। ভালো হয়ে যারা উঠেছে তাদের অনেকেরই একটা কমপ্লেইন আছে যে দীর্ঘদিন ধরে গায়ে হাতে পায়ে ব্যথা বা অনেক দিন পরও ডেঙ্গুজনিত একটা আক্রান্তের গায়ে রয়ে যায় যে আমার ডেঙ্গু হয়েছিল, সেই জিনিসটা আমি এখনও ফিল করি। এই ব্যাপারটা কেন? আপনি যেটা বলেছেন এটাকে বলে ক্রনিক ফ্যাটিক সিনড্রোম। ক্রনিক ফ্যাটিক সিনড্রোমটা হচ্ছে দীর্ঘমেয়াদী একটা ক্লান্তি হয়। এগুলো সাধারণত ডেঙ্গু ছাড়াও ইনফ্লুয়েঞ্জা, অনেক ভাইরাসজনিত রোগের পরে এটা দেখা যায়। এটার কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই। এখানে আমরা বলি যে অনেক সময় ডিহাইড্রেশন থাকে, পর্যাপ্ত পানি পান করতে বলি, সুষম খাদ্য, ভিটামিন এগুলো গ্রহণ করতে বলি। এটার জন্য আলাদা করে তেমন কোনো চিকিৎসা নেই। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। তো এই সময়টাতে রোগীকে আমরা যদি কাউন্সেলিং করি এবং এই পরামর্শগুলো দিয়ে, আমার মনে হয় রোগী উপকৃত হবে। ডেঙ্গু এবং অন্যান্য সংক্রামক অনেক রোগ নিয়ে স্যার আপনার কাছ থেকে আরও জানবো। আমরা ফিরে আসবো ছোট্ট একটু বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTVর নিয়মিত স্বাস্থ্য আয়োজন মেডিক্যাফে, পাওয়ার্ড বাই নেভিয়ান। ফিরে আসছি ছোট্ট একটু ব্রেকের পর, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন RTVর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে, পাওয়ার্ড বাই নেভিয়ান। আজকের আলোচনায় আমাদের সাথে আছেন ডাক্তার আ.স.ম. লুৎফুল কবির শিমুল, সিনিয়র কনসালটেন্ট, মেডিসিন বিভাগ, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল। স্যার, আমরা আলাপ করছিলাম ডেঙ্গু নিয়ে। এবারে আমাদের বলবেন, স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন জটিলতার মাঝখানে রোগীদের মধ্যে দেখা যায় তারা কিন্তু শারীরিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়েন। এই নিয়ে আসলে আমাদের জনগণের জানার কি আছে, তারা এই নিয়ে কি করতে পারে? ধন্যবাদ। আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডেঙ্গু কিন্তু একটা ভাইরাস জ্বরের মতোই। বেশিরভাগ ডেঙ্গু রোগী কিন্তু কোনো জটিলতা হয় না, কিন্তু জটিলতা হলে কিছু ওয়ার্নিং সাইন থাকে, সতর্কতার চিহ্ন আমরা এগুলোকে বলি। তো এই সতর্কতা চিহ্নগুলো জনগণের জানা উচিত। সতর্কতা চিহ্নের মধ্যে হচ্ছে বারবার বমি হওয়া, যদি পেটে তীব্র ব্যথা হয়, রোগী যদি কিছুই খেতে না পারে, শরীরের যে কোনো জায়গা দিয়ে যদি রক্তপাত হয়, রোগীর শ্বাসকষ্ট হয়, এই যদি সিমটমগুলো হয়, প্রস্রাব যদি না হয় ছোটো বাচ্চার 6 ঘন্টার মধ্যে, এইসব ক্ষেত্রে দিনে 6 বার কম যদি প্রস্রাব হয়, এইসব লক্ষণ যদি থাকে তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ মতো হসপিটালে ভর্তি করতে হবে। এই লক্ষণ যদি না থাকে তাহলেও চিকিৎসকের পরামর্শ নেবেন, কিন্তু বাসায় চিকিৎসা নেবেন। আমরা কিছুক্ষণ আগেই স্যার আলোচনা করছিলাম যে ডেঙ্গু পরবর্তী সময়ে অনেকের কিন্তু দীর্ঘকালীন, দীর্ঘমেয়াদী যে কাশি সেটা থাকে, শারীরিক দুর্বলতা থাকে। এই যে কাশি হয়, এই কাশির জন্য কি আসলে আলাদা কোনো মেডিকেশন নিতে হয়, না এটা নিজে নিজে ভালো হয়ে যায় সময়ের সাথে? অনেক ক্ষেত্রে খুব বেশি কাশি হয়। ডেঙ্গু ছাড়াও ইনফ্লুয়েঞ্জা এবং অন্যান্য রেসপিরেটরি ইনফেকশন আমরা এটা দেখি। তো এটাকে পোস্ট ভাইরাল কাপ বলে। তো এটার জন্য নির্দিষ্ট কোনো ওষুধ নেই। এটা সাধারণ লক্ষণ বুঝে আমরা অনেক সময় কাপ সাপ্রেসেন্ট দিই। আবার যদি রোগীর আগে থেকে অ্যাজমার হিস্ট্রি থাকে, আমরা স্টেরয়েড জাতীয় ইনহেলার ব্যবহার করতে পারি। ডেঙ্গু নিয়ে তো আমরা আলাপ করলাম স্যার। এইবারে এই পর্যায়ে আমরা একদম খুব সাধারণ, একদম বলবো ঘরে ঘরে সবার ঘরে এমন রোগী আছে, এমন একটি রোগ নিয়ে আলাপ করব। আসলে আমরা এখন চাইলেও চারপাশে খুঁজলে এমন ঘর পাবো না যার পরিবারে একজন ডায়াবেটিস রোগী নেই। আমার এইবারের টপিকস হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস রোগ নিয়ে যদি সাধারণ জ্ঞানগুলো আমাদের দর্শকদের জন্য দেন। আসলে ডায়াবেটিস তো এখন মহামারী। আমাদের দেশে প্রায় 1 কোটি ডায়াবেটিস রোগী আছে। তো এটা কত একটা ওভারওয়েলমিং একটা নাম্বার। তো যেহেতু ঘরে ঘরে ডায়াবেটিস রোগী, সাধারণ পরামর্শগুলো হচ্ছে ডায়াবেটিস যদি হয়ে যায় আপনার, তাহলে ডাক্তারের পরামর্শ মতো চলতে হবে। ডাক্তারের পরামর্শ মতো যে ডায়েট চার্ট আপনাকে দেওয়া হবে, শর্করা জাতীয় খাবার সীমিত করতে হবে, চিনি এবং মিষ্টি জাতীয় খাবার কম খেতে হবে, মাসে অন্তত একবার হলেও ডায়াবেটিস পরীক্ষা করতে হবে, প্রতিদিন অন্তত আধা ঘন্টা মাঝারি গতিতে সপ্তাহে 5 দিন হাঁটতে হবে, পায়ের যত্ন নিতে হবে, চোখের চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবং সর্বোপরি এখানে ডায়াবেটিস যখন অনেক দিন হয়, আমরা দেখি যে রোগীরা খুব ডিপ্রেসড হয়ে যায় যে আমি আর কি করব। এই ডিপ্রেসড হওয়া যাবে না। আপনি ডায়াবেটিস যেহেতু আছে, আপনাকে ডায়াবেটিসকে যত্ন করতে হবে।
তাহলে আপনি একটা দীর্ঘ জীবন পাবেন। আমি এখন স্যার বিশেষভাবে আপনার কাছে জানতে চাইবো, ডায়াবেটিসের কারণে ত্বকে কিন্তু নানান রকম সমস্যা হয়, তার মধ্যে খুব কমন একটা সমস্যা হচ্ছে যে নখ কাটতে গিয়ে যদি হঠাৎ দেখা যাচ্ছে একটু কেটে গেল কিংবা চামড়া ছিলে গেল, তা থেকে অনেক বড় ইনফেকশন বা পা ফুলে যায়। এই রোগ নিয়ে যদি আমাদের কিছু বলেন। আপনি যেটা বলছেন এটা হচ্ছে ডায়াবেটিস জনিত ফুড ইনফেকশন, ডায়াবেটিক ফুড আলসার। এটা আসলে হয় যে ডায়াবেটিসের কারণে দেখা যায় পায়ের যে নার্ভ আছে, স্নায়ু, এটা অবশ হয়ে যায়। এই জন্য রোগীরা অনেক সময় আঘাত পেলে এটা বুঝতে পারে না, ছোটোখাটো আঘাত থেকে ইনফেকশন হয় এবং সেটা আস্তে আস্তে বড় ধরনের আলসার হয়, এবং যদি সঠিক চিকিৎসা না হয় এক্ষেত্রে ডায়াবেটিক ফুডের ক্ষেত্রে অ্যাম্পুটেশন, মানে পায়ের আঙ্গুল অথবা পায়ের কিছু অংশ কেটে ফেলতে হয় যতটুকু পর্যন্ত ইনফেকশন ছড়িয়ে গেছে। এইসব ক্ষেত্রে আমি রোগীদেরকে সাধারণভাবে পরামর্শ দিব আপনারা কখনোই খালি পায়ে হাঁটবেন না, বাইরে যখন হাঁটবেন নরম জুতা পরবেন, বাসায় এসে পাটা পরীক্ষা করবেন, পা ধোবেন, এবং যদি কোনো নিউরোপ্যাথি অর্থাৎ পায়ে ঝিনঝিন লাগে অথবা অবশবোধ হয় অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডায়াবেটিস রোগীদের অনেক সময় দেখা যায় ছোট ক্ষত বা ছোট ফোড়া যদি হয় সেটা ভালো হতে বা সেরে যেতে অনেকখানি লম্বা সময় লাগে সাধারণ রোগীর তুলনায়। এই বিষয়টা নিয়ে কিছু বলুন স্যার। এটি হয় যে ডায়াবেটিস জনিত যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু ডায়াবেটিসে অনেক কমে যায়। আমরা যে আমাদের শরীরে যে ইনফেকশন হলে নিউট্রোফিল, লিম্ফোসাইট, শ্বেতকণিকা এগুলো কাজ করে, এগুলো কিন্তু ডায়াবেটিসে দেখা যায় যে সঠিকভাবে কাজ করতে পারে না। তাই সবসময় ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখলে কিন্তু আমরা এগুলোর হাত থেকে রক্ষা পেতে পারি। পায়ে যদি কোনো ছোটোখাটো আঘাত হয় দ্রুত চিকিৎসা নিতে হবে। আর সাথে সাথে ওনারা কি করতে পারে? ধরেন ডাক্তারের কাছে যেতে ডিলে হচ্ছে, এই সময়টা তারা কি ব্যবস্থা নিবে? হঠাৎ ধরেন কোনো ফোড়া হলো, ক্ষত হলো, যেটা হয় কি অনেকে হাত দিয়ে ফাটিয়ে ফেলে বা হ্যাঁ, এটা দেখা যায় অনেক সময় ডায়াবেটিস রোগীর পায়ে কড়া পড়ে যায়, শক্ত চামড়া, ওরাও দেখা যায় নিজে এটা কাটার চেষ্টা করে। এসব ক্ষেত্রে ডায়াবেটিক হসপিটালগুলোতে কিন্তু ফুড কেয়ার একটা বিভাগ আছে, আপনারা ওই ফুড কেয়ার বিভাগের শরণাপন্ন হতে পারেন, এবং কখনোই নখ বেশি গভীরভাবে কাটবেন না। নখ কাটতে গিয়ে যদি কোনো ইনজুরি হয় সেখানে অ্যান্টিসেপটিক ব্যবহার করতে পারেন। ডায়াবেটিস হলে আমরা তো জানি যে একজন ডাক্তারের পরামর্শ বা একজন ডাক্তারের আন্ডারে সবসময় থাকতে হবে এবং নিয়মিত ফলো আপে থাকতে হবে। এক্ষেত্রে আমার একটা জানার বিষয় যে রাস্তাঘাটে এখন কিন্তু ডায়াবেটিস জনিত কারণে সবাই খুব সচেতনভাবে সকাল থেকে হাঁটে, এটা একটা ভালো অভ্যেস, অবশ্যই সুব্যবস্থা আমাদের যে সামাজিক ব্যবস্থার। তো এই সময় দেখা যায় রাস্তায় অনেকে আছে যে ডায়াবেটিস টেস্ট করছে, ওজন মাপছে, নানান রকম রক্ত পরীক্ষার ব্যবস্থা রেখেছে। এইসব পরীক্ষা আসলে কতটুকু আমরা এটার উপর রিলাই করতে পারি? না, এটি যদি আপনি আগে থেকে ডায়াবেটিস রোগী হয়ে থাকেন, আপনি যদি এটাকে বলে ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ টেস্ট, এটা কিন্তু পুরোপুরি সঠিক আসে না। এটা আপনি ল্যাবে পরীক্ষা করলে হয়তো 1-2 মিলিমোল এদিক সেদিক হতে পারে। তবে দেখা যায় অনেক সময় কিটগুলো যেগুলো ইউজ করা হয়, স্ট্রিপগুলো, এগুলোর মেয়াদ শেষ হয়ে যায়, এগুলো দেখা যায় সবগুলো একই রকম কোয়ালিটিও না। তাই এটার উপর পুরোপুরি নির্ভর করা যাবে না। আপনার যদি ডায়াবেটিস হয় তাহলে আপনাকে ল্যাবেও পরীক্ষা করতে হবে, এবং 3 মাস মেয়াদি যে একটা রক্ত পরীক্ষা আছে, গ্লাইকেটেড হিমোগ্লোবিন টেস্ট, এটা করতে হবে, যেটাকে আমরা HbA1c বলি। সেটার মাধ্যমে আপনার কিন্তু চিকিৎসক ঠিক করে থাকেন যে আপনার চিকিৎসা সঠিক হচ্ছে কিনা এবং কী ওষুধ দিয়ে চিকিৎসা করা হবে। অনেক রোগীরই কিন্তু দীর্ঘমেয়াদী ডায়াবেটিস আছে। এই দীর্ঘমেয়াদী ডায়াবেটিসের কারণে দেখা যায় অনেক বেশি জটিলতা দেখা যায়। এই সম্পর্কে স্যার আমাদের জন্য কিছু বলেন। ডায়াবেটিসের দীর্ঘমেয়াদী জটিলতাগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেটা দেখা যায় এটা হচ্ছে ডায়াবেটিস জনিত কিডনি রোগ, ডায়াবেটিস জনিত লিভার রোগ, যেটাকে বলে ফ্যাটি লিভার। আমরা অনেকেই বলি যে ফ্যাটি লিভারে ভুগছে, এটার একটা প্রধান কারণ কিন্তু ডায়াবেটিস থেকে আমাদের হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে, করোনারি আর্টারি ডিজিজ, এবং দীর্ঘদিন ধরে ডায়াবেটিস হলে কিন্তু ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা ধীরে ধীরে অন্ধত্বের দিকেও রোগী যেতে পারে। সুতরাং ডায়াবেটিসকে বলা হচ্ছে মাদার অফ অল ডিজিজ। এই জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে, এবং ডায়াবেটিসের কমপ্লিকেশন থেকে আপনার কোনো গুরুত্বপূর্ণ অঙ্গ নষ্ট হয়ে যাচ্ছে কিনা এটা চিকিৎসকের পরামর্শ নিয়ে এবং নিয়মিত গিয়ে এটা আপনাকে জেনে নিতে হবে, এবং সেই অনুযায়ী আপনাকে খাদ্য নিয়ন্ত্রণ এবং আপনার মেডিকেশনের পরিবর্তন এগুলো আনতে হবে। এবারে আমি আপনার কাছে খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন রাখবো। প্রশ্নটা হলো, এখন তো আমাদের সবার হাতে হাতে ইন্টারনেট অত্যন্ত অ্যাভেলেবেল। আমরা যখন যেখানে মন চাইছে সেখানে বসে যেটা মনে প্রশ্ন আসছে সেটাই জিজ্ঞাসা করে জেনে নিচ্ছি কী করতে হবে, কিভাবে হবে। গণমাধ্যমগুলো আছে সেগুলো থেকেই আমরা আসলে অনেকগুলো বিজ্ঞাপন দেখি যে অমুক জিনিস খান, ভেষজও আছে বা বিভিন্ন টাইপসের ওষুধ আছে যেগুলো খেলে ডায়াবেটিস নাকি একেবারেই চলে যাবে। বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে অনেকে কিন্তু ওষুধ নিচ্ছেন, আবার এগুলো নিয়ে বিজ্ঞাপন তৈরি হচ্ছে। এই বিষয়ে স্যার আপনি কি বলতে চান? আসলে ইন্টারনেটে যেমন ভালো দিক আছে, ইন্টারনেটের ক্ষতিকর দিকও আছে। ইন্টারনেটকে ইউজ করে অনেকে তাদের পণ্যের প্রচারণা চালাচ্ছে, ডায়াবেটিসের বিভিন্ন ওষুধ, ডায়াবেটিসের বিভিন্ন ধরনের খাদ্য তালিকা দিচ্ছে। এটি আসলে গ্রহণযোগ্য না, কারণ আমরা যে ডায়াবেটিসের চিকিৎসাটা দিই এটার কিন্তু একটা এভিডেন্স বেসড। আমি যে একটা ওষুধ লিখলাম এটা কিন্তু আমি নিজে লিখলাম না,
এই ওষুধ লেখার আগে কিন্তু এই ওষুধ বিষয়ে অনেক গবেষণা বাইরের দেশগুলোতে আমাদের দেশে হওয়ার পরে কিন্তু আমরা লিখছি, অর্থাৎ এটা একটা এভিডেন্স আছে। কিন্তু এই যে ইন্টারনেটে যে বিভিন্ন ওষুধপত্র ভেষজ এগুলোর কিন্তু কোনো এভিডেন্স নাই। সুতরাং আমি জনসাধারণকে অনুরোধ করব যে আপনারা ইন্টারনেটে এইসব প্রচারণায় কান না দিয়ে নিকটস্থ ডায়াবেটিক হাসপাতাল অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে গিয়ে আপনার সমস্যাগুলো বলুন এবং বৈজ্ঞানিক চিকিৎসা গ্রহণ করুন। আজকের পর্বে স্যার আপনার কাছ থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য, আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং আরটিভিকে ধন্যবাদ এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য। প্রিয় দর্শক, শেষ করছি আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নিভিয়ান। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আরটিভির সাথেই থাকুন।